20 জানুয়ারি 2024। সকালের ব্যস্ততা শেষ করে ঘড়ির কাঁটা তখন 9:45টার কাছাকাছি। কর্ণাটকের মাঙ্গো জেলার মাঙ্গোহালে নামের একটি গ্রামে সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে তাড়াহুড়ো করে বের হচ্ছিলেন 28 বছর বয়সী এক নারী। পেশায় ছিলেন তিনি একজন স্কুল শিক্ষিকা, পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে তার নিয়মিত উপস্থিতি ছিল। প্রতিদিনের মতোই তিনি বাড়ি থেকে স্কুটি চালিয়ে কিছুটা দূরের বাস স্ট্যান্ডে যেতেন। সেখানে স্কুটি পার্কিংয়ে রেখে বাসে করে প্রায় 40 কিলোমিটার দূরে মেলকোট নামে একটি স্কুলে পৌঁছাতেন। কিন্তু সেদিন সকালে পরিবারের দৈনন্দিন কাজ সামলাতে গিয়ে তার কিছুটা দেরি হয়ে যায়। ফলে বাস স্ট্যান্ডে পৌঁছানোর আগেই নির্ধারিত সময়ের বাসটি সেখান থেকে চলে যায়। ঘড়ির কাঁটা তখন জানিয়ে দিচ্ছিল অন্য কোনো ব্যবস্থা না নিলে স্কুলে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। এমন অবস্থায় তিনি সিদ্ধান্ত নেন সেদিন পুরো পথটাই তিনি নিজের স্কুটিতে করে স্কুলে যাবেন। রওনা হওয়ার আগেই তিনি তার স্বামীকে জানিয়ে যান যে বাসের জন্য অপেক্ষা না করে তিনি স্কুটি নিয়েই স্কুলের উদ্দেশ্যে বের হচ্ছেন। দুপুর 1:30টার দিকে বাড়িতে বসে তার স্বামী লোকেশ ভাবছিলেন এতক্ষণ হয়তো স্কুলের প্রথম ভাগের ক্লাস শেষ হয়ে গেছে। স্ত্রীর খোঁজ নেওয়ার জন্য তিনি তার মোবাইল নাম্বারে ফোন করলেন, কিন্তু ওপাশ থেকে কোনো রিংটোন শোনা গেল না, বরং একটি যান্ত্রিক কণ্ঠস্বর জানিয়ে দিল ফোনটি বন্ধ রয়েছে। প্রথমে লোকেশ বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেননি। তিনি ভেবেছিলেন হয়তো ক্লাসে থাকার কারণে ফোনটা সাইলেন্ট করা আছে, অথবা ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে। কিন্তু সময় যত এগোতে লাগলো লোকেশের অস্বস্তিও তত বাড়তে শুরু করলো। বিকাল 4টা পেরিয়ে 5টা বেজে গেলেও দীপিকা বাড়িতে ফিরলেন না। তখন আর লোকেশের পক্ষে নিশ্চিন্ত থাকা সম্ভব হচ্ছিল না, কারণ এর আগে কখনো এমন হয়নি যে দীপিকা বাড়িতে ফিরতে দেরি করবেন অথচ স্বামীকে কিছুই জানাবেন না। তাই আর অপেক্ষা না করে লোকেশ সরাসরি স্কুলের কয়েকজন সহকর্মীকে ফোন করলেন, কিন্তু ওপাশ থেকে পাওয়া উত্তর তাকে একেবারেই স্তব্ধ করে দেয়। স্কুলের স্টাফরা জানান দীপিকা তো দুপুর 12টার দিকে স্কুল থেকে বেরিয়ে গেছেন। দুপুর 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই দীর্ঘ সময়ে তার স্ত্রী কোথায় থাকতে পারেন তা লোকেশ কিছুতেই বুঝতে পারছিলেন না। তিনি একে একে আত্মীয় স্বজন এবং পরিচিতদের বাড়িতে ফোন করতে শুরু করলেন, কিন্তু সবার কাছ থেকেই একই উত্তর আসে, দীপিকা কারোর বাড়িতে যাননি, আর সেদিন তার সঙ্গে কারোর কথাও হয়নি। এদিকে শীতের সন্ধ্যা যত গভীর হচ্ছিল ঘরের ভিতরের নীরবতা তত বেশি অস্বস্তিকর হয়ে উঠছিল। অবশেষে কোনো উপায় না দেখে রাত বাড়তেই লোকেশ স্থানীয় থানায় পৌঁছে যান। কর্মরত পুলিশ কর্মকর্তাদের সামনে দাঁড়িয়ে তিনি পুরো ঘটনাটি বিস্তারিতভাবে জানান। এরপর তিনি স্ত্রীর নিখোঁজ হওয়ার বিষয়টি একটি ডায়েরিতে নথিভুক্ত করেন। এরপরে পুলিশ প্রাথমিক তথ্য লিখে নিয়ে দ্রুত তদন্তের আশ্বাস দেয়। কিন্তু তখনও কেউ জানত না এই নিখোঁজ ডায়েরির আড়ালে লুকিয়ে রয়েছে এক ভয়ঙ্কর অপরাধের পরিকল্পনা, যার শুরু হয়েছিল মাত্র কয়েক ঘন্টা আগেই। স্বাগতম, আমি শাহিদ। আজকের এই ঘটনাটি এমন একটি ঘটনা, এই ঘটনাটি দেখার পর আপনারা বুঝতে পারবেন সমাজে কোনো সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে আমাদের কতটা সতর্ক এবং সচেতন থাকা প্রয়োজন। প্রথম দিকে ঘটনাটা দেখলে হয়তো মনে হতে পারে একটি সাধারণ নিখোঁজের ঘটনা, কিন্তু এই ঘটনার আড়ালে লুকিয়ে থাকা সত্যটা ছিল সম্পূর্ণ ভিন্ন। অপরাধটি কে করেছে এবং কেন করেছে সেই কারণ জানতে পারলে আপনারাই নিশ্চয়ই অবাক হবেন। আর এই ঘটনার পুরোপুরি কেস সম্পূর্ণ কভার হওয়ার পরেই কেসটার উপরে ভিত্তি করে আবার এরকম একটা অপরাধ হয় যেটা মানুষের কল্পনারও বাইরে ছিল। সেই অপরাধটা কি আপনারা অবশ্যই জানতে পারবেন। তো যাই হোক, এই বিষয়ে আর বেশি কথা না বলে আমরা সরাসরি মূল তদন্তের দিকে এগিয়ে যাই। তবে তার আগে একটি ছোট্ট অনুরোধ, আপনারা যারা এখনও পর্যন্ত নিয়মিত ভিডিও দেখছেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিনীত অনুরোধ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। থানায় নিখোঁজ ডায়েরি করার পর বাড়ি ফিরলেও লোকেশের পক্ষে শান্ত থাকা প্রায় অসম্ভব হয়ে পড়ছিল। এক পর্যায়ে লোকেশ এবং তার পরিবারের কয়েকজন সদস্য মিলে রাতের অন্ধকারেই গ্রামের আশেপাশের পরিচিত রাস্তা এবং বাস স্ট্যান্ডের আশেপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করে।
কিন্তু তীব্র শীত আর ঘন কুয়াশার কারণে মাঝরাতের সেই অনুসন্ধান কোনো ফল ছাড়াই শেষ হয়ে যায়। ফলে উদ্বেগ আর দুশ্চিন্তার মধ্য দিয়েই তাদের পুরো রাত কেটে যায়। পরদিন 22 জানুয়ারি 2024 সকাল হতেই লোকেশ গ্রামের অনেক মানুষকে সঙ্গে নিয়ে আবার নতুন করে অনুসন্ধান শুরু করে। দীপিকা যে রাস্তা দিয়ে নিয়মিত যাতায়াত করতেন তারা সেই পথ ধরেই খোঁজ চালাতে থাকেন। এভাবে এগোতে এগোতে একসময় তারা মেলকোটের ঐতিহাসিক যোগ নার্সিং মন্দিরের কাছের একটি পাহাড়ি এলাকায় পৌঁছে যান। বনাঞ্চল আর পাথরে পথ ঘেরা এই নির্জন এলাকায় খোঁজাখুঁজির সময় হঠাৎই সবার নজর রাস্তার একপাশে গিয়ে পড়ে। সেখানে ঝোপঝাড়ের আড়ালেই পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়েছিল দীপিকার স্কুটিটি। স্কুটিটি অক্ষত অবস্থায় উদ্ধার হওয়ার পর স্বাভাবিকভাবেই সবার মনেই আশঙ্কা আরও বেড়ে যায়। এদিকে লোকেশ যখন স্কুটির চারপাশে কোনো সূত্র খোঁজার চেষ্টা করছিলেন, ঠিক তখনই অনুসন্ধানে থাকা গ্রামবাসীদের একটি দল কিছুটা দূর থেকে এসে তাকে একটি অস্বাভাবিক বিষয় জানায়। তারা লক্ষ্য করছিলেন নির্জন পাহাড়ি ঢালের একটি নির্দিষ্ট অংশের আকাশে কয়েকটি চিল বারবার চক্কর কাটছে। একই সঙ্গে চারপাশের বাতাসে ছড়িয়ে পড়ছিল একটা অদ্ভুত অস্বস্তিকর দুর্গন্ধ। তাই আর সময় নষ্ট না করে লোকেশ এবং গ্রামবাসীরা দ্রুত সেই জায়গার দিকে এগিয়ে যান। কাছাকাছি পৌঁছাতেই দুর্গন্ধের উৎসটি স্পষ্ট হয়ে ওঠে। তারা দেখতে পান একটি নির্দিষ্ট জায়গার মাটি শুদ্ধ খোঁড়া হয়েছে, আর সেই জায়গার উপরে প্রচুর মাছি ঘোরাঘুরি করছে। এসব দেখে সবার কাছে স্পষ্ট হয়ে যায় যে মাটির নিচে কিছু একটা চাপা দেওয়া রয়েছে। এরপরে কোনো কিছু না ভেবেই উপস্থিত লোকজন হাতে থাকা কিছু সরঞ্জাম দিয়ে সেই নরম মাটি খুঁড়তে শুরু করেন। মাত্র কয়েক ফুট মাটি সরানোর পরেই নিচে একটি কাপড়ের অংশ দেখা যায়। কাপড়ের রং এবং পোশাকের ধরন চিনতে পেরেই লোকেশের বুক কেঁপে ওঠে, কারণ এটি কোনো সাধারণ কাপড় ছিল না। এটি ছিল সালোয়ার কামিজের ওড়নার একটি অংশ, ঠিক যে পোশাকটি পরে 20 জানুয়ারি সকালে দীপিকা স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। স্ত্রীর সেই পরিচিত পোশাকের অংশটি দেখা মাত্রই লোকেশ আর নিজের আবেগ ধরে রাখতে পারেননি। মুহূর্তের মধ্যেই তার সমস্ত আশা ভেঙে যায়, আর মাটির উপরেই তিনি কান্নায় ভেঙে পড়েন। কাপড়ের সেই অংশটি যেন নিশ্চিত করে দিয়েছিল গত 2 দিন ধরে যাকে তারা হন্যে হয়ে খুঁজছিলেন তিনি আর জীবিত নেই। এরপরে মাটি খোঁড়ার পরে যখন দেখা যায় যে দেহের একটি অংশ দেখা যাচ্ছে, তখন গ্রামবাসীরা আর দেরি না করে স্থানীয় পুলিশ স্টেশনে খবর দেয়। ঘটনার গুরুত্ব বুঝতে পেরে মেলকোট থানার পুলিশের একটি বিশেষ দল দ্রুত সেই পাহাড়ি দুর্গম পথ পেরিয়ে ঘটনাস্থলে পৌঁছে যায়। পুলিশ এসে পুরো এলাকাটি ঘিরে ফেলে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে মাটির নিচ থেকে সম্পূর্ণ দেহটি উদ্ধার করে। 2 দিন ধরে মাটির নিচে চাপা পড়ে থাকার কারণে দেহটি এতটাই বিকৃতি হয়ে গিয়েছিল যে সরাসরি দেখে শনাক্ত করাটাই সম্ভব ছিল না। তবে কাপড়ের সূত্র ধরে এবং স্বামীর বর্ণনার উপরে ভিত্তি করে পুলিশ রিপোর্ট তৈরি করে। এরপরে দেহটি ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। কিছুদিন পর ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পুলিশের হাতে আসে। রিপোর্টটি হাতে পাওয়ার পর তদন্তকারী কর্মকর্তাদের কাছে অপরাধের ভয়াবহতা স্পষ্ট হয়ে ওঠে। রিপোর্টে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছিল এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, বরং এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মৃত্যুর প্রধান কারণ হিসাবে উল্লেখ করা হয় শ্বাসরোধ বা স্ট্র্যাঙ্গুলেশন। তবে অপরাধী শুধু সেখানেই থেমে থাকেনি। ময়নাতদন্তের রিপোর্টে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে। মৃত্যুর ঠিক আগে অথবা পরে কোনো ভারী পাথর দিয়ে ওই নারীর মুখ এবং মাথার ভেতরে জোরে জোরে আঘাত করা হয়েছিল। এর ফলে তার মুখের হাড় সম্পূর্ণ ভেঙে যায় এবং চেহারা চেনার অযোগ্য হয়ে পড়ে। পুলিশের ধারণা এই আঘাত করার মূল উদ্দেশ্য ছিল নিহিতের পরিচয় গোপন করা। যাই হোক, তো হত্যার বিষয়টি নিশ্চিত হওয়ার পর পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে। একটি সাধারণ নিখোঁজের ঘটনা কিভাবে এমন নৃশংস হত্যাকাণ্ডে পরিণত হলো তার উত্তর খুঁজতে তদন্তকারীরা মাঠে নামেন। পুলিশের একটি বিশেষ দল ওই নারীর গ্রামের বাড়ি এবং আশেপাশের এলাকায় গিয়ে গোপনে খোঁজ খবর শুরু করে। প্রতিবেশীদের সঙ্গে কথা বলার সময় পুলিশ একটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। বেশ কয়েকজন প্রতিবেশী জানান ঘটনার প্রায় 15 দিন আগে ওই বাড়িতে বড় ধরনের অশান্তি এবং ঝগড়া হয়েছিল। স্বামী লোকেশ এবং তার স্ত্রীর মধ্যে হওয়া সেই তর্ক বিতর্কের আওয়াজ বাইরে থেকেও স্পষ্ট শোনা গিয়েছিল। প্রতিবেশীদের এই তথ্য এবং আশেপাশের কিছু ঘটনা একসঙ্গে বিশ্লেষণ করতেই
তদন্তকারীদের সন্দেহের কেন্দ্রবিন্দুতে চলে আসেন তার স্বামী লোকেশ। পুলিশের অভিজ্ঞ কর্মকর্তারা কয়েকটি বিষয় বিশেষভাবে লক্ষ্য করেন। প্রথমত, ঘটনার মাত্র 15 দিন আগে স্বামী স্ত্রীর মধ্যে বড় ধরনের পারিবারিক বিরোধ হয়েছিল। আর দ্বিতীয়ত, পুলিশ যেখানে 2 দিন ধরে খোঁজ চালিয়েও কোনো গুরুত্বপূর্ণ সূত্র পায়নি, সেখানে লোকেশ এবং তার পরিচিতরাই প্রথম চিল এবং দুর্গন্ধের সূত্র ধরে দেহটি খুঁজে পান। অপরাধ তদন্তের অভিজ্ঞতায় অনেক সময় দেখা যায় অপরাধী নিজেই সন্দেহ এড়ানোর জন্য সবার আগে দেহ উদ্ধারের নাটক করার চেষ্টা করে। ফলে প্রতিবেশীদের বায়ান এবং এই পরিস্থিতিগুলো বিচার করে পুলিশ লোকেশকে পুরোপুরি সন্দেহের বাইরে রাখতে পারেনি। প্রকৃত সত্য জানার জন্য এবং তদন্তের স্বার্থে মেলকোট থানার পুলিশ লোকেশকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে পাঠায়। তাকে একটি আলাদা কক্ষে বসিয়ে দীর্ঘ সময় ধরে জেরা করা হয়। 15 দিন আগে হওয়া ঝগড়ার কারণ কি ছিল, ঘটনার দিন দুপুরে তিনি কোথায় ছিলেন এবং দেহ উদ্ধারের ভূমিকায় তার কোনো ভূমিকা ছিল কিনা, এমন একের পর এক প্রশ্ন করা হয় তাকে। কিন্তু সেই জিজ্ঞাসাবাদের মধ্যেই লোকেশ এমন এক অদ্ভুত নামের কথা বলেন যা এই রহস্যময় মামলার তদন্তকে সম্পূর্ণ নতুন দিকে নিয়ে যায়। আর সেই নামটি ছিল নিথিশ। লোকেশ পুলিশকে জানান নিথিশ নামের এই যুবকটি তার স্ত্রীর খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। তাদের এই অতিরিক্ত ঘনিষ্ঠতা এবং নিয়মিত মেলামেশা লোকেশ কোনোভাবেই মেনে নিতে পারতেন না। আর এই বিষয়টিকে কেন্দ্র করেই প্রায় 15 দিন আগে স্বামী স্ত্রীর মধ্যে বড় ধরনের পারিবারিক অশান্তি এবং তীব্র ঝগড়া হয়েছিল। লোকেশের মুখে নীতিশের নাম এবং তাদের সম্পর্কের টানাপোড়েনের কথা শোনার পর পুলিশের তদন্ত একটি নতুন দিক খুঁজে পায়। তবে শুধুমাত্র কারোর কথার উপরে ভিত্তি করে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে চাচ্ছিলেন না পুলিশ। তাই প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর লোকেশকে সাময়িকভাবে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে নীতিশ সম্পর্কে গোপনে তথ্য সংগ্রহের কাজ শুরু করে তদন্তকারী দল। আর এরই মধ্যেই দীপিকার মৃত্যুর খবর দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। আর ঠিক সেই সময়ই পুলিশের হাতে এসে পৌঁছায় একটি গুরুত্বপূর্ণ শক্তিশালী প্রমাণ। ঘটনার দিন অর্থাৎ 20 জানুয়ারি দুপুরে মেলকোটের পাহাড়ি এলাকায় ঘুরতে আসা কয়েকজন পর্যটক দূর থেকে একটি ছেলে এবং একটি মেয়ের তীব্র ঝগড়ার দৃশ্য নিজেদের মোবাইল ফোনে ধারণ করেছিলেন। পরে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার খবর দেখার পর তারা সেই ভিডিও ফুটেজটি পুলিশের কাছে পাঠিয়ে দেয়। ভিডিওটি খুঁটিয়ে দেখার পর তদন্তকারী কর্মকর্তারা গুরুত্বপূর্ণ কিছু বিষয় লক্ষ্য করেন। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল নীতিশ নামের ওই যুবক জনসমক্ষে দীপিকাকে জোর করে টানাটানি করছিল। একই সঙ্গে তাদের মধ্যে উত্তপ্তভাবে ঝগড়াও চলছিল। ভিডিওর ফুটেজটি হাতে পাওয়ার পর পুলিশের সন্দেহ প্রায় নীতিশের দিকেই ঘুরে যায়। ফলে তারা সময় নষ্ট না করে মেলকোট থানার পুলিশের একটি বিশেষ দল তাকে আটক করার জন্য তার গ্রামের বাড়িতে যায়। কিন্তু সেখানে গিয়ে পুলিশ একটি নতুন তথ্য জানতে পারে। গত 2 থেকে 3 দিন ধরে নীতিশ বাড়িতে নেই। এমনকি গ্রামের মানুষজনও জানায় সে পুরো গ্রাম থেকে উধাও হয়ে গেছে। নীতিশের এই হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা পুলিশের সন্দেহ আরও শক্তিশালী করে তোলে। এরপরে পলাতক নীতিশকে খুঁজে বের করার জন্য পুলিশ প্রযুক্তির সাহায্য নেয়। তার মোবাইল নাম্বারটি দ্রুত সাইবার সেলের মাধ্যমে ট্র্যাকিংয়ের আওতায় আনা হয়। টানা নজরদারির পর দেখা যায় তার মোবাইল ফোনের টাওয়ার লোকেশন বারবার পরিবর্তন হচ্ছে। অবশেষে 23 জানুয়ারি তার ফোনের সর্বশেষ সিগন্যাল পাওয়া যায় মেলকোট থেকে বেশ কিছুটা দূরে অবস্থিত হসপেট এলাকায়। লোকেশন নিশ্চিন্ত হওয়ার পরেই পুলিশের একটি বিশেষ দল দ্রুত হসপেটের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে পৌঁছে তারা পরিকল্পিতভাবে চারিদিক থেকে ঘিরে ফেলে নীতিশকে। এরপর তাকে গ্রেপ্তার করা হয়। প্রায় 30 ঘন্টা এই অভিযান চলার পর 23 জানুয়ারি নীতিশকে হাতকড়া পরিয়ে মেলকোট থানায় নিয়ে আসা হয়। এরপরে থানার একটি কক্ষে বসিয়ে তাকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তদন্তকারীরা তার সামনে ভিডিও ফুটেজ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রমাণ তুলে ধরেন। আর সেই সব প্রমাণের মুখোমুখি হয়ে নীতিশের প্রতিরোধ বেশি সময় টিকে থাকতে পারেনি। শেষ পর্যন্ত সে স্বীকার করে নেয় যে এই হত্যাকাণ্ড সে নিজেই ঘটিয়েছে। প্রিয় দর্শক, এই ঘটনার আসল সত্য এবং নীতিশের এমন ভয়ঙ্কর রূপ ধারণ করার কারণ বুঝতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। আসলে দীপিকা পেশায় একজন স্কুল শিক্ষিকা ছিলেন, তবে এর পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় ছিলেন। আর এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই একসময় 22 বছর বয়সী নীতিশের সঙ্গে তার পরিচয় হয়। প্রথম দিকে নীতিশ ছিল দীপিকার ভিডিওর একজন সাধারণ দর্শক।
কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে যোগাযোগ বাড়তে থাকে। একসময় দীপিকার রিলস এডিট করা, ভিডিওর থিম নির্বাচন এবং শুটিংয়ের বিভিন্ন কাজে নীতিশ তাকে সাহায্য করতে শুরু করে। এই কাজের সূত্র ধরেই তাদের মধ্যে নিয়মিত দেখা হওয়া এবং কথা বলা শুরু হয়। ধীরে ধীরে সেটি তাদের দৈনন্দিন অভ্যাসের অংশ হয়ে দাঁড়ায়। এদিকে দীপিকার একটি 8 বছরের সন্তানও ছিল। স্বামী এবং সন্তানকে নিয়ে তার সংসার জীবনও বেশ ভালোই চলছিল। নীতিশের সঙ্গে তার এই যোগাযোগকে দীপিকা সবসময় একটি পারিবারিক এবং সম্মানজনক সম্পর্ক হিসাবেই দেখতেন। তার কাছে নীতিশ ছিল ছোট ভাইয়ের মতো একজন মানুষ, যে তার কাজে কিছুটা সাহায্য করত। কিন্তু গ্রামের সাধারণ মানুষ এবং প্রতিবেশীরা বিষয়টিকে সেইভাবে দেখেনি। একজন বিবাহিত নারীর সঙ্গে অন্য একটি তরুণের নিয়মিত মেলামেশা, এই নিয়ে গ্রামে নানা ধরনের আলোচনা শুরু হয়। ধীরে ধীরে বিষয়টি নিয়ে বিভিন্ন গুঞ্জনও ছড়িয়ে পড়ে। নীতিশ এবং দীপিকার সম্পর্ক নিয়ে গ্রামের অনেক মানুষ লোকেশের কাছেও নানা ধরনের কথা বলতে শুরু করে। স্বাভাবিকভাবেই এই বিষয়গুলো লোকেশের জন্য মানসিকভাবে অস্বস্তিকর হয়ে ওঠে। গ্রামের মানুষের এইসব মন্তব্য এবং গুঞ্জনের কারণে তিনি খুবই বিরক্ত হয়ে পড়েন। এমনকি বিষয়টি নিয়ে তিনি মানসিক অশান্তিতে ভুগতে শুরু করেন। আর এই কারণেই ঘটনার প্রায় 15 দিন আগে স্বামী স্ত্রীর মধ্যে সেই বড় ধরনের ঝামেলাটি হয়েছিল। সেদিন লোকেশ স্পষ্টভাবে দীপিকাকে জানিয়ে দেন যে নীতিশের সঙ্গে সব ধরনের সম্পর্ক যোগাযোগ বন্ধ করতে হবে। দীপিকাও নিজের সংসার এবং স্বামীর সিদ্ধান্তকে গুরুত্ব দেন। এরপর তিনি নীতিশকে ফোন এবং মেসেজের মাধ্যমে পরিষ্কারভাবে জানিয়ে দেন তাদের বন্ধুত্বর সম্পর্ক এখানেই শেষ। তিনি নীতিশকে অনুরোধ করেন যেন সে আর কখনো তাকে ফোন না করে, কোনো মেসেজও না পাঠায়, এমনকি তাদের বাড়িতেও যেন আর না আসে। দীপিকা যেখানে বিষয়টিকে একটি ভাই বোনের সম্পর্ক হিসাবেই দেখতেন এবং ঠিক একইভাবে সহজেই দূরত্ব তৈরি করে নিয়েছিলেন, কিন্তু নীতিশের মানসিক অবস্থা দিন দিন ভিন্ন দিকে এগোচ্ছিল। সে দীপিকার এই হঠাৎ দূরে সরে যাওয়া এবং কথা বলা বন্ধ করে দেওয়া কোনোভাবেই মেনে নিতে পারছিল না। দীপিকা যখন নিজের পরিবার এবং সন্তানের কথা ভেবে তার সঙ্গে যোগাযোগ পুরোপুরিভাবে বন্ধ করে দেন, তখন নীতিশের মনে গভীর ক্ষোভ এবং জেদ তৈরি হয়। আর সেই ক্ষোভ ধীরে ধীরে এমন এক বিপজ্জনক মানসিক অবস্থার জন্ম দেয় যার পরিণতি শেষ পর্যন্ত একটি ভয়াবহ ঘটনার দিকে এগিয়ে যাচ্ছিল। সে বারবার দীপিকার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনো সাড়া পাচ্ছিলেন না। আর এভাবেই চলে আসে 20 জানুয়ারি। আর ঘটনাচক্রে সেই দিনটাই ছিল নীতিশের জন্মদিন। জন্মদিনকে অজুহাত করে সে শেষবারের মতো দীপিকার সঙ্গে দেখা করার জন্য মরিয়া হয়ে ওঠে। সেদিন সকালে দীপিকা স্কুটি নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হন, যা আমরা ঘটনার শুরুতেই জেনেছিলাম। ঠিক সেই সময় নীতিশ তাকে ফোন করে দেখা করার অনুরোধ জানায়। প্রথমে দীপিকা এতে রাজি হননি। ফোন কেটে দিয়ে তিনি নিজের কাজে মনোযোগ দেন, কিন্তু নীতিশ বারবার ফোন করে তার উপরে মানসিক চাপ সৃষ্টি করতে থাকে। এক পর্যায়ে বাধ্য হয়ে দুপুরের দিকে দীপিকা তার সঙ্গে দেখা করতে সম্মত হন। তদন্তে উঠে আসে স্কুলে কোনো ধরনের অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হোক তিনি সম্ভবত তা চাননি। আর সেই কারণে স্কুল থেকে বেরিয়ে মেলকোটের পাহাড়ি এলাকার কাছে নীতিশের সঙ্গে দেখা করতে যান। এদিকে দেখা হওয়ার পর থেকেই তাদের মধ্যে তীব্র কথা কাটাকাটি শুরু হয়। নীতিশ চাইছিল আগের মতোই তাদের যোগাযোগ বজায় থাকুক, কিন্তু দীপিকা তাকে স্পষ্টভাবে জানিয়ে দেন যে তার পরিবার, স্বামী এবং সন্তানই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। নীতিশের এই জেদের কোনো জায়গা তার জীবনে নেই। তাদের এই তর্ক এতটাই তীব্র হয়ে উঠেছিল যে দূরে থাকা কয়েকজন পর্যটকদেরও তাদের উপরে নজর পড়ে। পরবর্তীতে সেই ঘটনার ভিডিও পুলিশের হাতে আসে, যা তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তদন্তে আরও জানা যায়, পর্যটকদের উপস্থিতি দেখতে পাওয়ার পর নীতিশ কিছুটা সতর্ক হয়ে যায়। এরপরে সে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছে এমন ভান করে দীপিকাকে আরও নির্জন একটি জায়গার দিকে নিয়ে যায়। সেখানেও সে একই বিষয়ে কথা বলতে শুরু করে, কিন্তু দীপিকা নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। তিনি আরও স্পষ্টভাবে তাকে প্রত্যাখ্যান করেন এবং সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। তদন্ত অনুযায়ী ঠিক এই সময় পরিস্থিতি ভয়াবহ মোড় নেয়। নিজের ক্ষোভ, জেদ এবং বিকৃত মানসিকতার বশে নীতিশ তার গলা থেকে ওড়নাটা নিয়ে তার গলায় পেঁচিয়ে ধরে এবং তত সময় পর্যন্ত পেঁচিয়ে রাখে যত সময় না পর্যন্ত তার জীবন বার হয়ে যায়। এবং সে মারা যাবার পরে পাশ থেকে একটি পাথর তুলে তার মুখের ওপরে মারা হয়, যেন তার পরিচয় নিশ্চিত করা না যায়। এবং এরপরে প্রমাণ লুকানোর জন্য সে মাটি খুঁড়ে দীপিকাকে সেখানে পুঁতে দেয়। এবং এরপরে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নেয় নীতিশ।
তবে পালানোর আগে সে নিজের বাবার উদ্দেশ্যে একটি অডিও বা ভয়েস মেসেজ পাঠিয়েছিল। সেই বার্তায় সে বলে, বাবা, আমার হাত থেকে একটা মস্ত বড় ভুল হয়ে গেছে। আমাকে খোঁজার চেষ্টা করো না, বোনের জন্য একটা ভালো ছেলে দেখে তার বিয়ে দিয়ে দিও। আমি হয়তো আর কোনো দিনই বাড়িতে ফিরব না। আর এই বার্তাটি পাঠানোর পর নীতিশ এলাকা ছেড়ে পালিয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত প্রযুক্তিগত তথ্য এবং ফুটেজ এবং পুলিশের ধারাবাহিক তদন্তের সামনে সে বেশি দিন আত্মগোপন করে থাকতে পারেনি। নীতিশকে গ্রেপ্তার করার পর পুলিশ দ্রুত চার্জশিট আদালতে জমা দেয়। এরপর মামলাটি বিচারাধীন অবস্থায় আদালতে চলতে থাকে। কিন্তু বিচার প্রক্রিয়ার দীর্ঘ সময়ের সুযোগে কিছুদিন পর আদালত থেকে জামিন পেয়ে যায় নীতিশ। জেল থেকে বেরিয়ে এসে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে। অন্যদিকে এই ঘটনাটি দীপিকার পরিবারের জন্য ছিল অত্যন্ত কষ্টকর, কারণ যাকে তার মেয়ের হত্যার জন্য দায়ী মনে করা হয়েছিল তাকে প্রকাশ্য ঘুরে বেড়াতে দেখা তাদের জন্য মেনে নেওয়া কঠিন হয়ে উঠেছিল। বিশেষ করে দীপিকার বাবা ভেঙ্কটেশ এই পরিস্থিতি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। তার মনে হতে থাকে আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে তার মেয়ে হয়তো ন্যায় বিচার পেতে অনেক দেরি করবে। আর এইভাবেই চলে আসে 6 মে 2025, যেদিন ঘটনাটি একটি নতুন এবং দুঃখজনক মোড় নেয়, যেটি আমি আপনাকে ভিডিও শুরু করার কিছুটা পরে বলেছিলাম। তো যাই হোক, বেলাল্লে গ্রামের একটি চায়ের দোকানে বসেছিলেন নীতিশের বাবা নরসিমহা গৌড়া। তদন্তে জানা যায় সেদিন ভেঙ্কটেশ তার বন্ধু মঞ্জুনাথকে সঙ্গে নিয়ে সেখানে যান। এক পর্যায়ে নরসিমহা গৌড়ার সঙ্গে তার তর্ক বিতর্ক শুরু হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে, আর সেই তর্কই এক সময় সহিংস ঘটনার রূপ নেয়। এই হামলায় নরসিমহা গৌড়া গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কিন্তু ঘটনার পরে ভেঙ্কটেশ এবং তার বন্ধু মঞ্জুনাথ পালিয়ে যাওয়ার চেষ্টা করেননি, বরং তারা সরাসরি থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। অবশ্য পুলিশ তাদের দুজনকেই গ্রেপ্তার করে। এদিকে এই ঘটনা ঘটার সময় মঞ্জুনাথও সামান্য আহত হন, যার কারণে তাকে চিকিৎসার জন্য হসপিটালে ভর্তি করা হয়। এভাবেই একটি হত্যাকাণ্ডের বিচার পাওয়ার অপেক্ষায় থাকা দুটি পরিবার শেষ পর্যন্ত আরও একটি মর্মান্তিক ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ে। তো প্রিয় দর্শক, এই পুরো ঘটনাটি নিয়ে আমি আর নতুন কিছু বললাম না। ঘটনার সমস্ত তথ্য এবং তদন্তে উঠে আসা বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এখন আপনারাই বলুন যে আইন নিজের হাতে তুলে নেওয়া সত্যিই কি ন্যায় বিচার এনে দেয়, নাকি এর ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে? সেটা আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই আমাদের জানাবেন। এই ঘটনা নিয়ে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, মতামত বা ভাবনা থেকে থাকে, তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি অবশ্যই মানুষকে সতর্ক করার জন্য আপনার প্রিয় মানুষদের কাছে শেয়ার করবেন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন এবং কাউকে মন থেকে বিশ্বাস করার আগে তাকে ভালোভাবে যাচাই করে নেবেন।